আমার পরের প্রতিবেদন এবং পরের বিতর্কের বিষয় আসতেই হবে, সেটা হচ্ছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভাও যে এত ঘটনাবহুল হয়ে উঠতে পারে কেউ ভাবতে পারেননি। গত 24 ঘন্টা দেখুন, একের পর এক নাটকীয় মোড়, এবং তার মধ্যে প্রচুর রসিকতার করার জায়গা আছে। কিন্তু দ্রুত আমি উইথ আ ভেরি সিরিয়াস নোট কলকাতা পুরসভায় কেন নজিরবিহীন ঘটনা বলছি দেখাবো। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। প্রথমে পুর কমিশনারের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব, আর এবার কলকাতা পুরসভায় ঘটল নজিরবিহীন ঘটনা। তালা বন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে পুরসভার ভেতরে কাউন্সিলরদের ক্লাবে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, এটা একটা নিদর্শন হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন, কিন্তু তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। নোটিশ জারির কিছুক্ষণ পরই কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় বিজেপি সরকার। কিন্তু আদৌ এভাবে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারপারসনের তরফে সেক্রেটারিকে চিঠি দিয়ে বলা হয় অধিবেশন কক্ষ খুলে দিন, চাওয়া হয় চাবি, কিন্তু অধিবেশন কক্ষ বা কাউন্সিল চেম্বার খোলা হয়নি। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে অধিবেশনে অংশ নেন 96 জন। মিউনিসিপাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। আমাকে জানানো হয়নি, আমাদের কাছে কোনো রকম নোটিশ চাইনি। এদিন সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 110 জন। বিধানসভায় তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা না দেওয়ায়, বিরোধী দলনেতাকে ঘর বরাদ্দ না করায় এদিন বিধানসভাতেই মাটিতে বসে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে 17 জন তৃণমূল বিধায়ক। এখানে কজন আছি, কেন বাকিরা নেই, এটা তো কোনো কথাই নয়। তার কারণ বাকিদের তো অর্ধেককে খবরই দেওয়া হয়নি। আমরা তো এসেছি শুধু উনি ঘরে ঢুকবেন, আমরা যারা কাছাকাছি আছি আমরা এসে ওনার ঘরে ঢোকার সময়টা আমরা সবাই থাকবো। তো সেই কারণে এসে দেখছি ওনার ঘর বন্ধ, সেই কারণে আমরা ওখানে বসেছি। বুধবার বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেই ঘোষিত কর্মসূচিতে 80 জনের মধ্যে হাজির ছিলেন মাত্র 35 জন তৃণমূল বিধায়ক। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি অর্কর কাছে যাব ওই শেষের পরিসংখ্যানটা নিয়ে। এক তো খবর, একেবারে স্পষ্ট কথায় খবর, অফিসিয়ালি এবিপি আনন্দ কালকে দেখানো হয়েছিল যে দুটো মিটিং, প্রথমটা মালা রায় এবং তারপরেরটা স্বয়ং নেত্রী কালীঘাটের বাড়িতে ডাকছেন কাউন্সিলরদের, যেখানে 144 জন কাউন্সিলরের মধ্যে 136 জন তৃণমূল কংগ্রেসের। এখনও রমরম করে সেই 2010 সাল থেকে ভোট চলছে। আমি বলছি অর্ক, প্রথম প্রশ্ন যে পুরসভায় 136 জনের মধ্যে 96 জন গেলেন, ডাকা অ্যানাউন্স প্রোগ্রাম, এটা কোনো খবর দেয়া নয়, একেবারে প্রত্যেকের কাছে খবর দেয়া হয়েছে। তার ভেতর এলেন না বড় চেয়ারম্যান এবং এমআইসিও আছে, দেবাশিস কুমারের মতো এমআইসিও আছেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডাকছেন 136 জন কাউন্সিলরকে, সেখানে 110 জন উপস্থিত হচ্ছেন। আর বিধানসভা তো আমি বাদই দিচ্ছি, আপনারা জানেন 80 জন বিধায়ক জিতেছেন। তার মধ্যে প্রথম দিন ঘোষিত প্রথম বিক্ষোভ কর্মসূচি আম্বেদকর মূর্তির সামনে, সেখানে 80 জনের মধ্যে এলেন মাত্র 35 জন, আর আজকে তো 17 জন মাত্র। কি হচ্ছে অর্ক?
দেখুন যদি এটাতে লোকে আনন্দে থাকে, খুশি থাকে যে তৃণমূলের লোক মানে যারা জনপ্রতিনিধি তারা এখানে নেই ওখানে নেই, তার লোকে খুশি থাকুক। না, লোকের খুশি নয়, তারা প্রশ্নটা অন্য হওয়া উচিত, কথা না শুনে প্রশ্নটা হওয়া ফোনাফোনি উচিত করছেন, যে যিনি মিউনিসিপ্যাল কমিশনার তিনি তো আইনের মধ্যে কাজ করবেন, তিনি নিশ্চয়ই কোনো একটা সেকশন ধরে কোনো মিটিংকে সাসপেন্ড করেছেন। সেই সেকশনটা কি আমার তো জানা নেই। মিটিং হয় সেকশন 96 এর আন্ডারে, চেয়ারপারসন ডাকেন, মিউনিসিপ্যাল কমিশনার ইজ সাপোজ টু অ্যাক্ট উইদিন ইট। আমি জানি উনি আগে নন্দীগ্রামের ডিইও ছিলেন, মানে নন্দীগ্রাম যে ডিস্ট্রিক্টে পড়ে তার ডিইও ছিলেন, ওনার কিছু অব্লিগেশনস আছেন, যেমন ভবানীপুরের রিটার্নিং অফিসার জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন চিফ মিনিস্টার অফিসে। তো তোমরা দেখো অব্লিগেশন তৃণমূলের থেকে আইএএস আইপিএস এর অব্লিগেশন আর ভালো কেউ বুঝতে পারে না, সেটা আমরা তো 15 বছর ধরে দেখেছি। না এই পয়েন্টটা না আলোচনা করে অন্য সম্পূর্ণ কি বেআইনি? আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই, কাজ করছে মমতা দিক থেকে কম দিন রাজনীতি করছেন না, তার নাম বৈশানর চট্টোপাধ্যায়। কতদিন মমতা ব্যানার্জির বাড়িতে ঢোকার সুযোগ পেয়েছে, বেচারা ঢুকেছে, ঠান্ডা হাওয়া খেয়েছে, চা বিস্কুট পেয়েছে, আমি এটা নিয়ে কিছু বলছি। ঠিক, কিন্তু কোন আইনের ভিত্তিতে সম্পূর্ণ যেটা বেআইনি হলো? হাফ জানে তো কর্পোরেশনের ব্যাপারটা, তাইও বলছে। দেখা যাক গত 5 বছরে 20 বার বন্ধ করা হয়েছে, গত 5 বছরে। আরে ভাই এক মিনিট, আপনার সময় তো বলিনি, চোর চোর করে চেঁচাতেই ভাবতাম। বলো আমি তো আরে ভাই কেন পাবলিক চাপে যেতে পারি, চোরকে চোরই বলবে। আপনি চোরের আরে ভাই চোরের উকিলরাই তো এ করছে। চোরের উকিল মানে কি? সব উকিল আমি বলছি আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনি আমাকে বুঝিয়ে বলুন, এর আগে 96 আইনে না 96 কি বললেন অ্যাক্টে তিনি মিটিং ডেকেছিলেন, শুনুন কিরম হয়েছে। মিটিং ডেকেছেন, বলেছেন আজকের মিটিং ক্যান্সেল, হঠাৎ খবর এলো আগের দিন, বললেন এটা সোমবারের বদলে বুধবার হবে, মঙ্গলবার দুপুরে আবার নোটিশ এলো এই মিটিংটাও ক্যান্সেল, আবার চলে গেল শুক্রবার। কবে মিটিং হতো জানেন? আমাদের মিটিংটা হতো মেয়র টক টু মেয়র ছাড়তেন, তারপরে মিটিং করতেন। তার মাঝে যদি হঠাৎ করে বিধানসভার কাজ পড়ে যেত, আমরা তো টিভি দেখতে পাচ্ছি যে বিশেষ জরুরি বৈঠক, মেয়র মিটিং ক্যান্সেল করে দিতেন। এইভাবে দিনের পর দিন কলকাতাকে যারা অবজ্ঞা করেছে, মেয়র একটা ফুল টাইম মেয়র পায়নি কলকাতা, তিনি আজকে সব কথা বলতে এসছেন। আজকে যদি পুরো কমিশনার আইন বিরুদ্ধ কাজ করতে পারতেন, আপনি আইন সবাই গিয়ে কথা বলুন, আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, যাওয়ার অধিকার ছিল। এক মিনিট উত্তর দিতে, এক মিনিট দাঁড়ান, আবার বলছি, আপনি আমায় বলুন, এই সিটে আগে নেতাজি বসেছিলেন, আপনি মেয়র সেজে মকারি করলেন প্র্যাকটিক্যালি। আমরা ছোটবেলায় ওই মক পার্লামেন্ট খেলতাম, সেই খেলা খেললেন। যদি আপনারা ডাকতেন, আপনারা বিধানসভায় বলছেন হাউস বিলংস টু অপোজিশন, আপনারা আমাদের ডাকলেন না কেন? কিন্তু অধিবেশন কক্ষে যদি তালা হয় এবং কোন আইনের বিশেষ আইনের ভিত্তিতে না হয়, এটা সমান আপত্তিকর। আমি আপনাকে একটা চ্যাট দেখাচ্ছি, চ্যাটটা সম্ভবত মালা রায় ম্যাডামের লেখা আছে। টিএমসি কাউন্সিলরদের জানানো হচ্ছে আগামীকাল ঠিক 1:30 নাগাদ হেড অফিসে কাউন্সিল চেম্বারের সামনে উপস্থিত থাকবেন। প্লিজ ইগনোর দ্য মেসেজ অফ কন্ট্রোল। বলুন উনি ওনার নয়। আরে যারাও গেছে চাইলে তার বক্তব্য থাকলে সেটাও সমানভাবে দেখাবো। কিন্তু আমি বলছি দেখুন, গণতান্ত্রিক পরিসরের ছবিটা এতে উজ্জ্বল হলো না। আমি বলছি আমাদের রাজ্যে আপনি বলতেই পারেন তো কোনোদিনই উজ্জ্বল ছিল না। ধরুন 5 বছরে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 5 বার সাসপেন্ড করা হয়। 2022-এর 28শে মার্চ, 2023-এর 28শে নভেম্বর, 2024-এর 12ই ফেব্রুয়ারি, 2025-এর 17ই ফেব্রুয়ারি, 2রা সেপ্টেম্বর। 11 মাস বিধানসভার বাইরে রাখা হয়। সুতরাং গণতান্ত্রিক পরিসরটা যখন সেই দল ক্ষমতায় আসবে, আমরা প্রত্যেকে এটুকু আশা করব যে তারা কিন্তু বিরোধীদের গণতান্ত্রিক পরিসরটা ওই অতীতে কি হয়েছিল হিসেব না করে দেবে। কিন্তু আমার বিশ্বনাথদার কাছে প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই ছবিটা দেখুন, পুরসভায় নির্বাচন ভেঙে দিয়ে নির্বাচন হতে পারে। আমি পরের প্রতিবেদনেই দেখাবো যে পরপর গারুলিয়া, হালিশহর, ভাটপাড়া সমস্ত তৃণমূল বিধায়করা একেবারে পরপর এমনভাবে পদত্যাগ করছেন যে পুরসভা গোলমাল হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা যেটা, মানুষের পরিষেবা, যে জন্য মানুষ পুর প্রতিনিধিকে নির্বাচিত করে, সেইটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখিয়ে নেব। বিধানসভায় বিপর্যয়, আর তার রেশ কি পড়তে চলেছে পুরসভাগুলিতেও?
মেয়াদ শেষ হবার আগেই কি ভেঙে পড়বে তৃণমূলের একাধিক পুরসভা? বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক দেখে উঠছে প্রশ্ন। এবার কি পুরসভা ঘিরেও টেনশনে তৃণমূল? ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভায় ফের গণ ইস্তফার ধাক্কা। উত্তর 24 পরগনার হালি শহরের পর এবার ভাটপাড়া ও গারুলিয়া পুরসভা। শুক্রবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পদত্যাগ করলেন মোট 30 জন তৃণমূল কাউন্সিলর। একই দিনে গারুলিয়া পুরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে ইস্তফা দিলেন 10 জন তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? 2900। আমরা রিজাইন করে দিয়েছি। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছি। তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। এ দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাইনি। আমাদের দল তৃণমূল কেউই পাশে দাঁড়ায়নি। ভাটপাড়া পুরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত। এবারের ভোটে এই বিধানসভা প্রায় 21,000 ভোটে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। 30 জন কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিয়েছে, বাকিরাও ইনক্লুডিং চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে। 4 তারিখের পরে যখন রেজাল্ট এসছে তারপর থেকে কোনো কাজ হচ্ছে না। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমরা রিকোয়েস্ট করব কি তাড়াতাড়ি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়। এদিকে ভাটপাড়া পুরসভায় গণ ইস্তফা কাণ্ডের মধ্যেই সামনে এসেছে দুর্নীতি ইস্যু। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ ভাইস চেয়ারম্যান। দুর্নীতির খবর আমার কাছেও আছে। দুর্নীতি তো কিছু হয়েছে, যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমন কোনো মাস যায়নি দলকে জানায়নি, প্রতিটা মাসে দিয়েছি। দুর্ভাগ্য দল সিদ্ধান্ত নিতে দেরি করেছে, সিদ্ধান্তহীনতায় ভুগিয়েছে। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পুরসভাতেও তৃণমূলে ভাঙনের একই ছবি। 21 জন কাউন্সিলরের মধ্যে একদিনে 10 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছেন গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানও। 21টা ওয়ার্ড আজকে আমাদের রিজাইন করলো হচ্ছে 9 জন। তার মধ্যে প্রথমে হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে, আমি সহ, আর যে 6-7 জন 8 জন আছে তারা আমরা সোমবারে। এখানে আমাদের পক্ষে ভোট চালানো অসম্ভব হচ্ছে। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন, সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমরা আমাদের কোনো অসুবিধা নেই। গত বুধবারই সামনে এসেছে তৃণমূল পরিচালিত হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সংকট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান। নানারকম মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে। ঠিক টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করব, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কি আছে না আছে। কোনো জায়গাতে পদত্যাগ করেছে, বেশিরভাগ জায়গাতে পদত্যাগ করেনি, কিন্তু তারা আসছেন না। ডিসিশন মেকিং এ যদি লোক না থাকে তাহলে তো পরিষেবা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষেবা তো দাঁড়াতে পারে না। তাই জন্যই আজকে প্রশাসক বসানো হচ্ছে। যেখানে আমরা দেখবো যে অসুবিধা রয়েছে আমরা প্রশাসক বসাবো। অর্থাৎ দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি থেকে সামনে আসছে ভাঙনের ছবি। এবারও কি ফাঁস হবে দুর্নীতিও? সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতির ভয়ে কিন্তু অনেকে দ্রুততার সাথে পালাতে চাইছেন। মানে যখন জাহাজ ডুবে দেখবেন ইঁদুরগুলো সবার আগে দৌড় মারে, ঠিক তেমনিভাবে মানে এদের একটা বড় অংশ দুর্নীতির সাথে যুক্ত। ফলে যে মুহূর্তে দেখেছে যে তদন্তের সম্মুখীন হতে পারে, ফলে পদ আগে ছেড়ে আড়ালে, হয়তো সজলদের ফোনও করছে যে আমি ছেড়ে দিচ্ছি, তদন্তের আওতায় এনো। একদম। দ্বিতীয় যেটা হলো যে ভাই আমি যদি এখনো মানে তৃণমূলের পথটা ধরে রাখি, তাহলে নভেম্বর মাসে যখন নির্বাচন হবে তখন আমার বিকল্প পথটা থাকবে না। ফলে আমি যদি এখন আড়ালে চলে যেতে পাই, এটাকে বলে আমরা সাইলেন্ট পিরিয়ড। এই সাইলেন্স পিরিয়ডের মধ্যে যাওয়ার জন্য কিন্তু অনেকে ব্যতিব্যস্ত। কিন্তু বিশ্বনাথ, আজকে কলকাতা কর্পোরেশনে যেটা হলো সেটা আইনি না বেআইনি? দেখুন সুমন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কলকাতা কর্পোরেশনের মানে যে আইন আমি পড়েছি তাতে কিন্তু চেয়ারম্যান মানে মালা রায় যে চেয়ারম্যান হিসাবে যে নির্দেশ দিবে সেটা এক্সিকিউটিভ অফিসার হিসাবে কিন্তু কমিশনার মেনে নিতে বাধ্য। এটা আজকে যেটা হয়েছে বেআইনি হয়েছে, স্পষ্ট করে বলতে চাই। সেটা বিজেপি সরকার খুব একটা ভালো নিদর্শন রাখলো না। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংগুলোতে লোক আসছে না কেন? কারণ শোনো, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ব্রেকিং পয়েন্টে আছে। আমি যতটুকু খোঁজ রাখি, আমি যদি ভুল খবর না রাখি, তাহলে একাধিক মানে মালদা মুর্শিদাবাদ থেকে নির্বাচিত সদস্য তারা কিন্তু কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছে।
আমি আজকেও খোঁজ নিয়ে দেখেছি যে তারা কংগ্রেসের সাথে রীতিমতন খোঁজ খবর রাখছে। এক, দ্বিতীয় যেটা সেটা হলো যারা মানে হিন্দু বিধায়ক তাদের একটা অংশের আশা যে তারা বিজেপির সাথে শেষ পর্যন্ত ভিড়ে যেতে পারবে। এবং এই যে কাউন্সিলররা যে অনুপস্থিত থাকছে, এই কাউন্সিলরদের অনুপস্থিতির কারণ হলো যে এরা ফেস করতে চাইছে না যে ভাই আমি তৃণমূল নই, আমি এখন তিন ধরনের অবস্থান, যে কেউ বলতে চাইছে যে আমি তো কোনোদিনই তৃণমূল ছিলামই না, আমাকে ডেকে ডেকে আনা হয়েছে তাই আমি হয়েছিলাম। এই ডেকে ডেকে এনে আনা হয়েছে তাই আমি হয়েছিলাম, এরা কিন্তু তকে তকে আছে। যদি সুযোগ পেয়ে যায় ও যতই মানে সজল ঘোষ বলুক না কেন, এ কিন্তু আটকানো যাবে না। আর দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলি, দলের মধ্যে কিন্তু মমতা এবং অভিষেককে নিয়ে যে ক্ষোভটা আছে, যে অংশটা এমনকি মানে হারার আগের থেকেই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল, তারা কিন্তু বীতশ্রদ্ধ। তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে। বেশ, আমি বলছি রাজনীতির কি পরিহাস দেখুন, এই মালদা এবং মুর্শিদাবাদকে কংগ্রেসকে শূন্য, মানে আমি বলছি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠন হওয়ার পর জেলা পরিষদ শূন্য করে দেয়া হয়েছিল শুধুমাত্র দল বদল করিয়ে সেখানকার নেতাদের। যাই হোক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় যে ভারতবর্ষে যে একটিমাত্র সংস্থা বার্ক টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করে, তারা যুদ্ধের কারণে তা প্রকাশ করতে পারবে না। আজ অবধি সেই নিয়মই বহাল আছে। কিন্তু দেশের ডিজিটাল দুনিয়ায় যে কটা অন্য মাপকাঠি আছে, তাদের প্রত্যেকটা প্রতিদিন প্রতি মুহূর্তে সাক্ষ্য দিয়েছে যে এবিপি আনন্দকে আপনারা কতটা ভরসা করেন। ঘটনাবহুল পশ্চিমবঙ্গে এই সময়কালের মধ্যে ভোট এসেছে, ভোটের প্রচার, 2 দফায় ভোটের দিন, এক্সিট পোল, ভোট গণনা থেকে নতুন সরকারের শপথ গ্রহণ, একটানা দর্শক সংখ্যার যে রেকর্ড তৈরি হচ্ছে, তার কোনো উদাহরণ গোটা ভারতবর্ষে অন্য কোনো চ্যানেলের নিরিখে কখনো হয়নি। বলার কথা একটাই, এই নিখাদ ভালোবাসায়, ভরসায়, আশীর্বাদে আমরা কৃতজ্ঞ। আমাদের সমস্ত দর্শকদের কাছে আমরা সত্যিই ঋণী। আমাদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেল। আপনাদের সবাইকে প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।